নমস্কার, আমোদরিয়া নিউজের ইকুয়াল অর আনইকুয়াল বিভাগের আরো একটি নতুন পর্বে সকলকে জানাই স্বাগত। আজ আমাদের আমোদরিয়া স্টুডিওতে এসেছেন সূর্য সেন কলেজের ভূগোলের অধ্যাপিকা সুদেষ্ণা মণ্ডল। নমস্কার ম্যাম। প্রথমে বলি, আপনি কেমন আছেন? ভালো আছি, যতটা ব্যস্ততা জীবনে যতটা ভালো থাকা যায় একেবারে সেইভাবেই ভালো আছি। বেশ, আমাদের ইকুয়াল অর আনইকুয়াল এই বিভাগটা সম্পর্কে যখন জানতে পারলেন তখন কি মনে হলো? খুব ভালো মনে হলো যে সাধারণত এই বিষয়গুলোকে নিয়ে কোথাও ওপেনলি চর্চা করা হয় না, তো এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে এই বিষয়গুলোকে তুলে ধরা হচ্ছে, কথা বলা হচ্ছে, সেটা দেখে খুবই ভালো লাগলো যে এই বিষয়গুলোকে সরাসরি সবার সামনে তুলে নিয়ে আসাটা খুবই দরকার। কারণ আজও অনেকেই আছে, হয়তো আমরা অনেকেই শিক্ষিত হয়ে গেছি, কিন্তু অনেক জিনিস আমরা ভুলে গেছি। সেই ভুলে যাওয়া জিনিসগুলোকে আবার নতুন করে মনে করিয়ে দেওয়াটা দরকার মাঝে মাঝে। একদম। আপনার লাইফ জার্নিতে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত আপনি যা যা লেসন পেয়েছেন সেই সবের মধ্য থেকে এখনো কোন তিনটে জিনিস মেনে চলেন? ছোট থেকে বড় হওয়ার সময় অনেক ধরনের শিক্ষাই পেয়েছি, কিন্তু যখন তিনটে বলছো তো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে আমার নিজের প্রতি আত্মবিশ্বাস রাখা। আচ্ছা। সব সময় সব বিষয়ের ক্ষেত্রে আমি বলবো যে চট করে আমি আত্মবিশ্বাস যেন না হারাই। হয়তো একটা বিপদ আসলো, আমি বলে বসলাম যে বাবা কি অবস্থা, এই জিনিসটা আমি সহজে করি না। আমি ছোটোর থেকে অনেকগুলো বিষয়ের ধাক্কা খেতে খেতে আমার কাছে এই জিনিসটাই মনে হয়েছে যে এক, আত্মবিশ্বাস নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া, দ্বিতীয়ত এই চ্যালেঞ্জটাকেই, যে চ্যালেঞ্জগুলো আমি পাচ্ছি সেই চ্যালেঞ্জটাকে যেন আমি একটা নিজের জীবনে শিক্ষারূপে নিতে পারি। আচ্ছা। যেন আজ এটা থেকে আমি যেমন ভবিষ্যতের শিক্ষা নেব যে এটাকে আমি করব কি করব না, কারণ এই চ্যালেঞ্জগুলোই কিন্তু আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। আর লাস্ট, সবসময় নম্র থাকা। হয়তো টিচার হিসেবে আমি অনেক সময়ই বকাঝকা করি, কিন্তু তাই বলে এমন নয় যে আমি বিনম্র হব না, নিজের কথা রাখবো কিন্তু বিনম্রভাবে। একদম। বেশ, তা সোসাইটিতে সবচেয়ে বেশি হেনস্থা, আক্রমণের শিকার কিন্তু মেয়েরাই হয়। কি মনে করেন এই প্রসঙ্গে? না, এই প্রসঙ্গে যেটা বলছো সেটা সঠিক, এটা মানতে হবে। সে আমার তো মনে হয় আরো আমাদের সেন্সাস যাই বলুক না থাকে, আমার তার থেকে অনেক বেশি হয় হেনস্থাটা। একেবারেই তাই, পরিসংখ্যান তাই বলে, তার থেকেও বেশি। হ্যাঁ, সত্যি তাই। এটা সব দেশেই প্রায় একই রকম। তা মেয়ে হিসেবে আপনি কি নিজেকে বিপন্ন বলে মনে করেন? বিপন্ন হয়তো বিপন্ন নই, কিন্তু কখনো কখনো ভয় লাগে। কারণ বিপন্ন জিনিসটা একদম বলবো সেলফলেস, কিন্তু ভয় হয় রাস্তায় চলতে। রাত্রিবেলা অনেক সময় আমি এর আগে অনেক জায়গায় একা একা গিয়েছি, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তো একটু সবসময় মনের ভিতরে ভয় থাকে, আতঙ্ক থাকে। তারপর আজকাল তো অনলাইনেও অনেক রকমের ফ্রডগিরি হয়, সেটা থেকেও ভয় হয় যে আমি এটা করব, তার আগে অনেক চিন্তা ভাবনা করতে হয় যে ঠিক কি হবে। তো সেই সময় একটা ভয় আছে, আতঙ্ক নয়। আবার এটাও মনে হয় নিজের মনের প্রতি বিশ্বাস আছে যে যদি আমি নিজেকে সব দিক থেকে সব বিষয়গুলো সম্পর্কে আমার জ্ঞান যদি সঠিক থাকে, আমি ঠিক নিজেকে বের করে নিয়ে আসতে পারব, এই বিশ্বাসটুকু রেখে চলি। একদম। ইদানিং বলা হয় মেয়েরা প্রতিবাদী হোক, বা প্রতিবাদ কথাটা খুব চলে এখনকার বাজারে। প্রতিবাদ কি বাড়ি থেকেই শুরু করতে হয়? আপনার জীবনের অভিজ্ঞতা কি বলে? আমার কখনো বাড়িতে এই ধরনের সমস্যা দেখা দেয়নি, কিন্তু আমি আমার পরিবারের অন্যান্য, সে আমার নিজের বাড়ি না হলে আত্মীয় স্বজনদের বাড়ি বা ইসের থেকে যে সমস্যা এসে দেখেছি কথাবার্তা, তাতে আমার মনে হচ্ছে প্রতিবাদের সবচেয়ে বড় জায়গা এবং সবচেয়ে প্রথম জায়গা বাড়ি। তুমি যদি বাড়িতেই প্রতিবাদ না করতে পারো, তাহলে তোমার রাস্তায় নেমে চিৎকার করার কোনো মানে হয় না। কারণ তুমি বাড়িতেই ছোট ছোট বিষয়গুলোকে আগে সঠিক করো, তারপর তুমি যাও বাইরে। একদমই তাই। আপনি কখনো বাড়ির মেয়েদের জন্য
মানে কোনো আলাদা নিয়ম হয়েছে সেটা দেখে কোনো প্রতিবাদ করেছেন? বা শুধু বাড়িতে কেন, বিভিন্ন জায়গায় মেয়েদের নিয়ে কিন্তু প্রচুর আলাদা আলাদা নিয়ম থাকে, তো সেই সব দেখে কখনো কোনো সময় প্রতিবাদ করেছেন? অবশ্যই, কারণ আমি এই জিনিস আমার নিজের বাড়িতে আমি কখনো ছোট থেকে এইভাবে মানুষই হইনি যে হচ্ছে ছেলে আর মেয়েদের জন্য আলাদা নিয়ম। তো সেক্ষেত্রে যখনই আমি আমার সেটা পাড়া প্রতিবেশী হোক বা আমার নিজের আত্মীয় স্বজনে হোক, আমি কখনোই মানে মেনে নিতে পারিনি এবং মুখের উপরেই বলেছি যে একজন ভাই বা একজন বোনের জন্য কখনো আলাদা নিয়ম হতে পারে না। আমাকে অবশ্যই, কারণ আমি এদিকে বলছি যে আমি মেয়ে সন্তান রাখবো, কন্যা সন্তান রাখবো, তাদের সবাইকে সমান চোখে দেখবো, অত ছোট ছোট বিষয়গুলি বাড়ির দেখবো না, সেটা তো হয় না। না, সমানতা সব দিক দিয়েই নিয়ে আসতে হবে। একদম। এইরকম যদি একটি উদাহরণ আপনি আমাদের দিতেন। এইরকম একটা উদাহরণের মধ্যে আমি বলতে পারি যে একসময় আমার এক সম্পর্কে পিসি ছিল, সেই পিসির ছেলে এবং মেয়ে দুজনেই আছে। সেই মেয়েকে পড়িয়েছে, তারা হচ্ছে মেয়ে বড় যেহেতু, মেয়েকে পড়িয়েছে হচ্ছে তোমার বাংলা মিডিয়ামে। অথচ ছেলেকে যখন ভর্তি করছে সে বলছে সে ছেলেকে ভর্তি করবে ইংলিশ মিডিয়ামে। আমার প্রথম প্রতিবাদটা সেখানেই ছিল। একজন মেয়ে হিসেবে তাকে বাংলা মিডিয়ামে পড়াতে হবে, একজন ছেলে হিসেবে তাকে ইংলিশ মিডিয়ামে পড়াতে হবে। আমার কোনো মিডিয়াম নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু আমার কাছে সমানতা নেই। ছেলে বা মেয়েকে বলে তুমি দুটো মিডিয়ামকে আলাদা করবো, সেটা তো না। শিক্ষার সব ধরনের শিক্ষার দরকার, যেমন মেয়েটির মধ্যেও দরকার, ছেলেটির মধ্যেও দরকার। তাহলে তুমি দেখো ভালো স্কুল কোনটা যেখানে দুজনেরই শিক্ষা ব্যবস্থা ভালো হবে। একেবারেই তাই। আপনার কখনো নিজেকে সন্দেহ হয়, কখনো কোনো কাজ করলেন সেটা ভুল সিদ্ধান্ত হলো, তখন সেখান থেকে ঠিক কিভাবে সঠিক সিদ্ধান্তটাকে বেছে নেন? সন্দেহ হয় না, কারণ আমার প্রথম জীবনের রুলসই হচ্ছে আমি যে সিদ্ধান্ত নিব, কোনো বিষয়ে যদি কোনো আমার জীবনের সিদ্ধান্ত নিতে হয় সেটা আমি নিজেই নিব। কারণ আমি অন্যের মানে নেওয়া সিদ্ধান্তে আমি তারপর সেটাকে নিয়ে কখনো পরে পশ্চাতে রাজি নই যে সে বলল আমি এর জন্য করেছি। সেই জন্য আমার বাবা বলতো মানে যে তাদের অনেক কথাই আমি সবসময় কাটি, তো মানে অ্যাজ এ প্যারেন্টস। তো সে বলে যে না, তোর সিদ্ধান্ত তোর নেওয়াই উচিত, কারণ তুই নালে পরে হচ্ছে বলবি যে তোমার জন্য এটা হয়েছে। নিজে সিদ্ধান্ত নিলে কি হয়, আমি অন্য কাউকে বলতে পারবো না যে হচ্ছে তোমার জন্য এটা হয়েছে। হ্যাঁ, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে যেটা করি সেটা হচ্ছে যে বিষয়টা সম্পর্কে আমি সিদ্ধান্ত নেব সেটা নিয়ে কিছু খোঁজ খবর, কিছু আলোচনা, ঠিক আছে, কিছু মানে ট্রাস্টেড লোক যাতে আমি মানে বিশ্বাস করি যে তারা আমাকে কখনো ভুল ইনফরমেশন দিবে না, তাদের সঙ্গে কিছু পরামর্শ করে নিই। কিন্তু শেষ সিদ্ধান্তটা কিন্তু আমি নিজেই নিই, এবং সেটা ভবিষ্যতে যদি ভুলও হয় সে নিয়ে আমার সেই সময় কোনো দনমনা থাকে না, যে যা হয়েছে নিজের কারণেই হয়েছে। ঠিক, একেবারেই তাই। তা আপনি একজন অধ্যাপিকা, তো এই অধ্যাপিকা মানেই ছাত্রছাত্রীদের সামনে নেতৃত্ব দান। তা ছাত্রছাত্রীদের সামনে নেতৃত্ব দানের জন্য একজন অধ্যাপিকার কি কি কোয়ালিটি থাকা দরকার বলে আপনার মনে হয়? প্রথম কোয়ালিটি, যে সম্পর্কে তুমি জ্ঞান দিচ্ছ স্টুডেন্টদের সে সম্পর্কে যেন তার ভীষণ ডেপথ থাকে। নাইলে একজন টিচার স্টুডেন্টের মধ্যে কি করে কিউরিসিটি জাগাবে। যে আমরা বারবার বলি পড়ানো মানে এই নয় স্টুডেন্টকে যে আমি পড়িয়ে যাব তুমি খালি চুপচাপ বসে সেটাকে গিলবে, তা না। তোমার কাজ যেমন শোনা, তার সাথে সাথে সেটাকে বুঝে নিয়ে কোশ্চেন করা। তুমি যত প্রশ্ন করবে টিচার বুঝবে যে হ্যাঁ, সে আমার কথাগুলো শুনেছে মন দিয়ে, তাকে ভালো করে বিশ্লেষণ করেছে, তাই জন্য তার মনে এত প্রশ্ন জেগেছে। তাহলে আমাকে যদি স্টুডেন্টের প্রশ্নের উত্তরকে সন্তুষ্ট করতে হয়, তাহলে আমাকে তো অবশ্যই নিজের বিষয় সম্পর্কে জ্ঞান থাকতে হবে। দ্বিতীয়ত, স্টুডেন্টদের সাথে যোগাযোগ স্থাপন করা, মাঝখানে যেন কোনো ব্যারিয়ার না থাকে। এই বোঝানোর ক্ষেত্রে সবসময় স্টুডেন্টদেরকে বুঝে চলা, যে তাদের মানসিকতা কোন দিকে চলছে, সেটা ধৈর্য ধরা। অনেক স্টুডেন্ট আছে, সব স্টুডেন্ট সমান হয় না, তো সে ধৈর্য ধরে আমাকে তাকে শেখানো। আর বর্তমান যুগে যদি স্টুডেন্টদের সাথে চলতে হয়, ছাত্রছাত্রীদের সাথে,
তাহলে টেকনোলজি তো একটা বিরাট ব্যাপার, নিজেকেও টেকনোলজির সাথে, প্রত্যেক টিচারকে, অধ্যাপিকাকে আমি বলবো নিজেদেরকে টেকনোলজির সাথে পরিচিত করান, আরও বেশি করে জানুন। কারণ আজকের যুগে যারা ছাত্রছাত্রী তারা টেকনোলজির দিক থেকে অনেক অ্যাডভান্স, তাদেরকে বুঝতে গেলে আপনাদেরকে ওই জায়গাগুলোকে বুঝতে হবে। একদমই তাই। আপনি জীবনে সবচেয়ে বেশি কার কাছ থেকে অনুপ্রাণিত হয়েছে? আমার বাবার কাছ থেকে। সে মানে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, এক সময় আমার 2016-এর শেষ 17 এরকম টাইমে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার বাবায় খুব চোট লেগেছিল। তো আমার একবারেই মানে আমি 1 মাস হয়ে গেছে, 1.5 মাস হয়ে গেছে, আমি না একবারেই দাঁড়িয়ে উঠতে পারছিলাম না, কিছুতেই দাঁড়াতে পারছিলাম না। মানে আমার লিগামেন্ট, হাড় সম্পূর্ণভাবে ভীষণ গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো। তো ওটার একটা অপারেশন হয়েছিল। সেই ক্ষেত্রে সবাই আমাকে বারবার বলছে, মেয়ে একবার এরকম বড় অ্যাক্সিডেন্ট হলে আর কোনোভাবে সহজেই হাঁটাচলা করতে পারবে না, গাড়ি ঘোড়া চালানো তো দূরের কথা। একমাত্র আমার বাবা ছিলেন, যে ছোট থেকে তো সবসময় আমার পাশে ছিলেনই, কিন্তু তার আমারও সেই সময় নিজের এক একটা, তখন আমি কলেজে চাকরি করি, আমার মনে সন্দেহ জাগতে শুরু করলে, আমি নিজেও ভয় পেতে শুরু করলাম যে আমি আর পারবো না। কিন্তু সেই লোক বলেছে, না, আজ না পারো, 2 মাস না পারো, 3 মাস না পারো, 6 মাস না পারো, তুমি এক সময় পারবে, ধৈর্য ধরো। ধৈর্য ধরে আমি নতুন করে প্রায় বলতে গেলে হাঁটা চলা শিখেছিলাম। আমাকে ফিজিওথেরাপিস্ট আসতো, সে ফিজিওথেরাপি করতো, হেঁটে চলার ইসে করতো। তো এটা আমার কাছে বড় ধাক্কা ছিল। এবং আমার কাছে সবসময়ই আমার বাবা যখনই কেউ কখনো বলেছে যে আমি মেয়ে হিসেবে পারবো না বা এই হিসেবে পারবো না, সে সবসময় বলেছে পারবে, সব পারবে। সেই আমি 9 মাস পরে, 10 মাস পরে ঠিক হলাম। 10 মাসের মাথায় আমাকে যখন বিভিন্ন ডাক্তার বলে যাচ্ছে যে তুমি কিন্তু বেশি চাপ দিবে না পায়ে, আমি সেই অবস্থায় কুলু মানালি ঘুরে এসেছি। ও বাহ, ভীষণ ভালো। সেই জন্য আমার বাবা কিন্তু আটকায়নি। সেই ক্ষেত্রে আমার বাড়ির লোক বলেছে যে পারবো কি পারবে না, কিন্তু আমার বাবা আটকায়নি, যে তুমি যাও, তুমি যাও। একেবারেই তাই। এবারে একটা জিনিস, সেটা হলো এখন অনেক জায়গায় দেখা যায় 100 জনের যদি কোথাও কাজ থাকে তাহলে সেখানে 67 জন পুরুষকে নেওয়া হয় এবং সেখানে মহিলা নেওয়া হয় 2 থেকে 3 জনকে। এটা যেন একটা টোকেন সিস্টেমের মতো, তা 7, 3, 8, 2 গোছের সেই ব্যাপারটা। তা এই টোকেন সিস্টেম করে কি আদপেও মেয়েদের প্রতি বৈষম্য দূর করা যাবে? অবশ্যই না। টোকেন সিস্টেমটা কি হচ্ছে যেন এটা একটা কোঠা সিস্টেম বলতে পারো, যে চাকরিতে আমার এটা একটা কোঠা রেখেছি, মেয়েদের রাখতে হয়, রেখেছি, সেই জন্য মেয়েদের সেই হিসেবে টোকেন সিস্টেমে আমি হচ্ছে ওই 2 থেকে 3 জনকে চাকরি কাজ করতে দিচ্ছি। তো এতে বৈষম্য আসলো কি করে? বৈষম্য তখন আসবে যদি তুমি সবাইকে নিজের যোগ্যতা অনুযায়ী ওখানে চাকরিটা দাও, কাজটা দাও, সেটা তোমার যেরকমই কাজ হোক না কেন। যোগ্যতা অনুসারে যদি কাজ না থাকে, যে কার কতটা ক্ষমতা কাজ করার, কতটা নেওয়ার, তাহলে পরে বৈষম্যটা আসলো কি করে? এ তো এক ধরনের ইসে হতে পারে, 67 জনের 60 জনের মধ্যে 2 জনকে 3 জন আমি মেখে নিচ্ছি, সেটা কোঠাটা পূরণ করে রেখে দেওয়া। না তার কোনো বলার অধিকার থাকবে, না তার কোনো মতামত প্রকাশ করার অধিকার থাকবে। যদি কোনো বিষয়ে তাদের সম্পর্কে জানায়, যারা বহুমত প্রাণী তারাই হচ্ছে নিজের মতটাকে প্রকাশ করবে। কিন্তু যদি আমি যোগ্যতা অনুসারে নিই, সে তোমার 10 জন 20 জন হোক, 30 থেকে 40 জন হোক, যাই সংখ্যায় থাকুক না কেন মেয়েরা, সে তো যোগ্যতা অনুসারে এসেছে না, তার একটা নিজস্ব বলার জায়গা থাকবে, তাহলেই আসবে বৈষম্য। একেবারেই। তা এই পরিপ্রেক্ষিতে কি করা উচিত? অবশ্যই যোগ্যতা অনুসারে একটা, সে তুমি যদি আমি একটা চাকরির পরীক্ষা নিই যেরকম, সেরকম ছোটোখাটো একটা পরীক্ষা নাও, সেটা তুমি মৌখিকও নিতে পারো। বা যদি কোনো কাজের, যদি 100 জনের কোনো সেটা লেবারের কাজ হোক বা যা, সেটারও একটা পরীক্ষা নেওয়াই যায়, যে কে কিরকম কাজের ক্ষমতা ধরে। একদম। ইদানিংকালে খোলামেলা পোশাক বা সিনেমায় যে খোলামেলা যৌন দৃশ্য দেখানো হয়, উত্তেজক নাচ, এসব কিন্তু প্রায়ই দেখা যায় এবং প্রায়ই নয়, এটাই এখন বেশি হয়ে আসছে। তা নারী স্বাধীনতার সঙ্গে এর কি লিঙ্ক করাটা ঠিক? না, একদমই না। নারী স্বাধীনতা মানে নিজের বক্তব্যকে
একদম সঠিকভাবে প্রকাশ করা, না ভয় পেয়ে। এর সাথে আমার এই যে সব সময়ের যে তোমার সিনেমা বলো বা চলচ্চিত্র বলো, তার পোশাকের কি সম্পর্ক? সেটা তার কাজের জায়গা, সে কাজের জায়গা হিসেবে সেটা পড়ছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি দেখছি যে কাজের জায়গায় সে এটা পড়ছে কাজ বলে, অথচ তার যেখানটায় বাড়িতে গিয়ে বা বাইরে গিয়ে মুখ খোলা দরকার, সে হচ্ছে সঠিকভাবে নিজের মতামত প্রকাশ করা দরকার, সে সেটাই জানে না, তার সেই শিক্ষাটাই নেই। তাহলে পরে সে কি করে একজন স্বাধীন নারী হয়ে উঠল? খালি কি ওই পোশাক দিয়ে কি স্বাধীন নারী হয়? না, পোশাকটা তার একটা অঙ্গ। সে খোলামেলা পোশাক পরবে না কি পরবে, সেটা তার স্বাধীনতার একটা অঙ্গ, পুরোপুরি নয়। স্বাধীন নারী হতে গেলে আগে নিজের বিচার বিবেচনাকে স্বাধীনভাবে প্রকাশ করতে শেখো। আপনি যেখানে পৌঁছেছেন সেই জার্নিতে মেয়ে হিসেবে ভালো মন্দ অনেক অভিজ্ঞতা নিশ্চয়ই আপনার রয়েছে, তা আগামী প্রজন্মকে আপনার অভিজ্ঞতা থেকে 3টি পরামর্শ দিতে বললে কি বলবেন? আগামী প্রজন্মকে যদি আমার 3টা পরামর্শ দেয়, প্রথমেই বলবো নিজের উপর ভরসা রেখো, কখনোই হারিও না ভরসাটা। আর এই ভরসার থেকেই যদি নিজে তুমি কোনো স্বপ্ন দেখে থাকো, সেই স্বপ্নটা পূরণ করো আর চেষ্টা করো। কারণ ভরসা না রাখতে পারলে, তুমি যদি বারবার ভয় পেয়ে যাও, পিছিয়ে আসো, নিজের মতামত প্রকাশ করতে না পারো, তাহলে পরে কিন্তু তুমি নিজের স্বপ্ন কোনোভাবেই পূরণ করতে পারবে না। সেই জন্য মতামত প্রকাশ করাটাও তোমার আর হচ্ছে খুবই জরুরি। আর আত্মনির্ভরশীল হও, নিজের পায়ের তলার মাটিটাকে শক্ত করো। সেটা আমি সবসময় আমার ছাত্রছাত্রীদেরও বলে আসি। আজকের আমাদের এই আলোচনায় ইকুয়াল অর আনইকুয়ালে আমাদের সঙ্গে ছিলেন সূর্য সেন মহাবিদ্যালয়ের ভূগোলের অধ্যাপিকা সুদেষ্ণা মণ্ডল। ওনার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম। আপনাকে আমরা এই প্ল্যাটফর্মে অর্থাৎ ইকুয়াল অর আনইকুয়ালের অন্য আরেকটি পর্বে অবশ্যই পাবো, এই আশাই রাখছি। তবে আমরা শেষ করব, তার আগে আপনি মেয়েদের উদ্দেশ্যে কিছু বলুন। মেয়েদের উদ্দেশ্যে তো আমার একটাই কথা, নিজের মতামত সঠিকভাবে প্রকাশ করতে শেখো আর নিজের পায়ের মাটিটাকে শক্ত করো। নইলে পরে তুমি যেখানেই যাও না কেন, যাই বলতে যাও না কেন, তোমাকে কিন্তু আগেই ডমিনেট করবে। তো সেই জায়গাতে যাতে তুমি ডমিনেট নাও হয়, কারণ অর্থনৈতিক স্বাধীনতা যদি তোমার থাকে, তাহলেই তুমি হচ্ছে স্বাধীনভাবে নিজের মতামত প্রকাশ করতে পারবে। নইলে তো মানুষ সবার আগে, মেয়েরা অর্থনৈতিক দিক থেকেই চাপে পড়ে যায়। একেবারেই তাই। সে বাড়ি বলো, নিজের বাড়ি বলো, শ্বশুর বাড়ি বলো, বাপের বাড়ি বলো, যেদিকেই বলো না কেন, সেই জন্য নিজের হাতে আগে অর্থনীতিটাকে সঠিক করো। একদম। আজকের আমাদের ইকুয়াল অর আনইকুয়াল পর্ব তবে আমরা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের আমুদরিয়া নিউজের ইকুয়াল অর আনইকুয়াল বিভাগের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। Amudoria News, Voice of the Marginal.